কাল দাদু যে গল্পটা শোনালো সেটা তার গল্প নয়, তার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা। আবার দাদুর সেই বন্ধুর নাম ছিল বিশ্বজিৎ। দাদু যদিও তাকে বিশ্ব বলে ডাকতেন, খুব সাদাসিধে এবং মেধাবী ছিলেন তিনি। কিছু বাচ্চা কাচ্চা পড়িয়ে বেশ ভালোই চলছিল তার। হঠাৎ একদিন তার ডাক পড়ে বনগাঁর এক অ্যাডভার্টাইজিং এজেন্সিতে চাকরির জন্য। তখন যদিও টেলিভিশনের অত একটা প্রচলন ছিল না, নতুন নতুন সবে শুরু হয়েছে। সেই অ্যাডভার্টাইজিং এজেন্সিতে একজন দক্ষ ম্যানেজারের দরকার ছিল। সেই পোস্টেই তার চাকরি হয়। মাইনেও মোটামুটি খারাপ নয়, তবে সেখানে থেকেই কাজ করতে হবে। সেই অফিসের পাশেই তাকে একটা ঘর ভাড়াও দেওয়া হলো, ভাড়াও খুব একটা বেশি নয়। ব্যাস, তারপর থেকেই শুরু হলো আমার দাদুর সেই বন্ধু বিশ্বজিৎ দাদুর চাকরি জীবন। মাস দুয়েক বেশ ভালোই কাটলো, বেশ আরামে চাকরি করছে। খাটনি নেই, শুধু অফিসে গিয়ে বসে থাকা আর কে কেমন কাজ করছে তার দেখাশুনো করা। ওই অফিসেই কাজ করত কুশল নামে একজন, প্রায় সমবয়সী। সেই কুশল একদিন বিশ্বদাদুকে বললেন, বিশ্বদা, একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি কথা? তবে দেখো, আগের থেকে বলছি, স্যালারি বাড়ানোর কথা বলবে না। সময় হলে এমনিই বাড়বে। আরে না না, সেসব না। তুমি যে বাড়িতে থাকো সেখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, কিসের অসুবিধে? না, বাড়িটা ভালো নয়। শুনেছি সেখানে নাকি অশরীরীর উপদ্রব আছে। আরে ধুর, তুমি এই যুগে দাঁড়িয়েও ওসব বিশ্বাস করো? নাও নাও, কাজ করো। আরও বেশ কিছুদিন কেটে গেল। তখন ভীষণ গরম। রাতে বিশ্বজিৎ দাদু ঘরে ঘুমিয়ে আছে, কিন্তু অতিরিক্ত গরমে ঘুম আর আসে না। এর মধ্যে হঠাৎ লোডশেডিং হয়ে যায়। রাত তখন আন্দাজ 1টা হবে। অনেকক্ষণ অপেক্ষার পরেও যখন কারেন্ট এলো না, তখন বিশ্বজিৎ দাদু ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার দিকে গেলেন। বাইরে ঘুটঘুটে অন্ধকার। দেখলেন এই প্রকাণ্ড গরমেও দু একজন বাদে আর কেউই বাইরে বেরোয়নি। তিনি হাঁটতে হাঁটতে একজনের দিকে এগিয়ে গেলেন। বয়স্ক লোক, বয়স সম্ভবত 60 কি 65, গায়ের রং কুচকুচে কালো। অন্ধকারে সেজন্য তাকে খুব একটা ভালোভাবে দেখাও যাচ্ছে না, শুধুমাত্র দুধ সাদা চোখ জোড়া জলজল করছে। বিশ্বজিৎ দাদু বললেন, খুব গরম পড়েছে। তার বলতি, আমাকে যখন তোমাদের মতো বয়স ছিল তখন এত গরম পড়তো নি। এখন চারিদিকে গাছপালা কেটে বড় বড় আপিস বানানো হয়েছে, গরম তো লাগবেই বাবা। হ্যাঁ, তা তো ঠিক। আচ্ছা বাবা, তুমি ওই যে জঙ্গলালা বাড়িতে ভাড়া থাকো না? হ্যাঁ কাকু। খুব সাবধান বাবা, ও বাড়ির বহু দোষ। ও বাড়ি কিন্তু ভালো নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি এখন। দেখি কারেন্ট কখন আসে। বিশ্বজিৎ দাদু হাঁটতে হাঁটতে আবার বাড়ির দিকে গেল। বাড়ির উঠোনটাতে একটা বড় আম গাছ, তাতে বেশ কিছু আম ধরেছে। বিশ্বজিৎ দাদু এক মনে হাঁটছে, এমন সময় সে অনুভব করল তার পেছনে আরও কেউ যেন হেঁটে আসছে, এবং সেটি একজন মেয়ে মানুষ। পরিষ্কার শোনা যাচ্ছে নুপুরের শব্দ। বিশ্বজিৎ দাদু দাঁড়িয়ে পড়লেন। তার ঘাড়ে কারো যেন ঠান্ডা শীতল নিঃশ্বাস পড়ছে। তিনি পেছনে ফিরলেন, কিন্তু কই, কেউ নেই তো। তিনি আবারও হাঁটতে থাকলেন। হঠাৎ শুনতে পেলেন শুকনো পাতায় খড়খড় আওয়াজ করে কেউ যেন দৌড়ে চলে গেল তারই পাশ থেকে, কিন্তু কই, কাউকেই তো দেখা গেল না। কিন্তু এবারে তিনি যখন মাথা তুলে সামনে তাকালেন, দেখলেন একটা নীলাভ আলোর বলয় ধীর গতিতে একটা কালো অবয়বকে কেন্দ্র করে চক্রাকারে ঘুরছে। আর সেই কালো অবয়বটা হাত তুলে তার উদ্দেশ্যে বলছে, এসো এসো বলছি, আমার না খুব বিপদ, এসো। পরিষ্কার মহিলা কণ্ঠ, আর কি করুণ সেই স্বর, এসো আমার কাছে, এসো এসো। বিশ্বজিৎ দাদু যেন সজ্ঞানে নেই। সেও মন্ত্রমুগ্ধের মতো ক্রমে এগিয়ে চলেছে সেই নীলাভ বলয়ের কেন্দ্রে থাকা কালো অবয়বটার দিকে। এরই মধ্যে হঠাৎ কারেন্ট চলে আসে। বিশ্বজিৎ দাদু সম্বিত ফিরে পায়, এগিয়ে গেল নিজের ঘরের উদ্দেশ্যে। দরজা খুলে ভেতরে ঢুকলো সে। ঘরে ঢুকতেই দরজাটাও যেন আপনা আপনি বন্ধ হয়ে গেল।
এবং একটা কান্নার শব্দ যেন তীব্র হতে থাকলো। বিশ্বজিৎ দাদু হঠাৎ বলে উঠলেন, কে কে কাঁদছ? এবার কান্নাটা থেমে গেল এবং উত্তর এলো, আমি? আমায় কি তুমি চিনবে? সে নাই বা চিনি, কিন্তু তুমি কাঁদছ কেন? আর আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? অশরীরীদের কি আর সাধারণ চোখে দেখা যায়? তাদের দেখতে হলে তো এই রক্ত মাংসের দেহ ছেড়ে বাইরে আসতে হবে। আর কাঁদছি কেন? আমার কপালে যে ওটাই লেখা ছিল। মানে? আমারও একটা জীবন ছিল, ভালোবাসা ছিল। সেই ভালোবাসার ওপর বিশ্বাস ছিল। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে সে আমার জীবন নষ্ট করে দেয়। তাকে বিশ্বাস করে আমি নিজেকে পুরোপুরি তাকে সঁপে দিয়েছিলাম। আর সে সেই গোপন মুহূর্তের ছবি তুলে ভাইরাল করে দেয়, আমায় নষ্ট করে দেয় পুরো সমাজের সামনে। আমি বাধ্য হই আত্মহত্যা করতে। বিশ্বজিৎ দাদুর যেন মনে পড়ে গেল আজ থেকে 3 বছর আগে ঘটে যাওয়া এক নৃশংস ঘটনা। এ কাজ তারই করা। কে তুমি? এখনো আমায় চিনতে পারলে না? আমি তো তোমার সেই মাধবী। মাধবী? তুমি? হ্যাঁ বিশ্ব, আমি আজ তোমায় ভালোবেসে, তোমায় বিশ্বাস করে আমি আমার আসল ভালোবাসা হারিয়েছি। আমি আমার সায়ন্তনকে হারিয়েছি। সে তো আমায় পাগলের মতো ভালোবাসত। তোমার মিষ্টি কথার পাল্লা এতটাই ভারী হয়ে গেছিল যে সায়ন্তনের সেই পাগলের মতো ভালোবাসাটাও আমার ঠুনকো মনে হয়েছিল। আজ দেখো সেই সায়ন্তন কত বড় মানুষ হয়ে গেছে, নিজের অ্যাড এজেন্সি খুলেছে, আর তার নামটাও রেখেছে আমার নামে, এম ডিজিটাল, মানে মাধবী ডিজিটাল। আর সেই অ্যাড এজেন্সিতেই তুমি চাকরি করছো। এটা সায়ন্তনের অফিস? কিন্তু ওকে তো কোনোদিন দেখিনি এখানে। দেখবে কি করে? ও তো একটা কাজের ছেলে নয়। আমায় ভুলতে ও নিজের মাথায় একের পর এক কাজের বোঝা চাপিয়ে নিয়েছে। পাগলটা তবুও আমায় ভুলতে পারলো না। আজ কত ব্যবসা তার, সবগুলোই আমার নামে। মাধবী মেডিকেল হল, মাধবী কনস্ট্রাকশন, এরকম প্রচুর বিজনেস খুলে রেখেছে আমার নামে। বেচারা আমায় পেল না, কিন্তু আমার নামটাও পারলো না মন থেকে মুছে ফেলতে। আমায় ক্ষমা করে দাও মাধবী। ক্ষমা? মানুষ ভুল করলে তাকে ক্ষমা করা যায়, পাপ করলে স্বয়ং উপরবেলাও ক্ষমা করেন। ধীরে ধীরে এবার যেন বিশ্বজিৎ দাদুর সামনে ফুটে উঠল সেই অশরীরীর প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছবি দুহাত বাড়িয়ে এগিয়ে এলো তার দিকে এবং সজোরে গলা টিপে ধরল। বিশ্বজিৎ দাদুর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তার দেহ অসাড় হয়ে আসছে, চোখ কপালে উঠেছে এবং 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 কি? এবং তারপর বিশ্বজিৎ দাদুর প্রাণহীন দেহটি মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আশ্চর্যভাবে পোস্টমর্টম রিপোর্টে দেখা যায় তার মৃত্যুটি ছিল ন্যাচারাল ডেথ। মৃত্যুর আসল রহস্যটা রহস্যই থেকে গেল। আচ্ছা বিজুদা, এই গল্পটি কাল রাতে তোমার মৃত দাদু শুনিয়েছে? হ্যাঁ, তোদের তো বললাম কাল রাতে আমার মৃত দাদু এসেছিল, সেই তো বলল। তোমার দাদু এই মৃত্যুর পেছনের আসল রহস্যটা কি করে জানলো? হ্যাঁ, আরে সুখদা, তোমাকে চা দিতে বললাম, তুমি যে কি করো না। বুঝলাম, বিজুদা আবারও একটা ঢপ মারলো।